গল্পটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর দুটি গল্প, নরিস সাহেবের বাংলো এবং টলিউডে তারিণী খুড়ো। আজকের প্রথম গল্প নরিস সাহেবের বাংলো প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ ১৩৯৪ বঙ্গাব্দে অর্থাৎ ১৯৮৭ সালে। গল্প পাঠে ও তারিণী খুড়োর চরিত্রে শ্রীপরাণ বন্দ্যোপাধ্যায়। নরিস সাহেবের বাংলো গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় ১১ জানুয়ারি ২০১৫ সালে। শুরু হচ্ছে নরিস সাহেবের বাংলো। তারিণী খুড়োকে ঘিরে আমরা ৫ বন্ধু বসেছি। বাদলা দিন, সন্ধে হব হব। খুড়োর চা খাওয়া হয়ে গেছে, এবার বিড়ি ধরিয়ে হয়তো গল্প শুরু করবেন। খুড়ো এলে সন্ধেতেই আসেন, আর এলেই একটি করে গল্প লাভ হয় আমাদের। সবই খুড়োর জীবনেরই ঘটনা, কিন্তু সে ঘটনা গল্পের চেয়েও মজাদার। একজন লোকের এত রকম অভিজ্ঞতা হতে পারে সেটা আমার ধারণা ছিল না। খুড়ো বললেন, আমি যে সবসময় চাকরির ধান্দায় দেশ বিদেশে ঘুরেছি তা কিন্তু নয়। মাঝে মাঝে রোজগারের উপর বিতৃষ্ণা এসে যায়, তখন ঘুরি কেবল ভ্রমণের নেশায়। নতুন জায়গা দেখার শখ আমার ছেলেবেলা থেকে। সেইভাবেই একবার গিয়ে পড়েছিলাম ছোটনাগপুর। ও অঞ্চলটা তখন দেখা হয়নি, আর ওখানেই ঘটে এক আশ্চর্য ঘটনা। সেই গল্পই আজ তোদের বলবো। খুড়ো বিড়িতে একটা লম্বা টান দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন হাজারিবাগে একটা হোটেলে আছি, নাম ডিলাক্স হোটেল, কিন্তু ব্যবস্থা চলনসইয়ের বেশি নয়। তাতে কিছু এসে যায় না, কারণ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে আমি কখনো খুব উঁচুতে স্থান দিই না। নানান অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই আমার অভ্যেস। হাজারিবাগে কাউকে চিনি না, সেটা আরো ভালো লাগছে, কারণ মাঝে মাঝে একটা অবস্থা আসে যখন প্যাচাল পাড়তে একদম ভালো লাগে না। চুপচাপ একা একা বিছানায় শুয়ে কল্পনার স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছে করে। তবে এটাও ঠিক যে ভারতবর্ষে এমন জায়গা নেই যেখানে বাঙালি নেই। বিশেষ করে হাজারিবাগে তো বিস্তর বাঙালি। তাদের মধ্যে এক একজনের সঙ্গে যে আলাপ হয়ে যাবে তাতে আর আশ্চর্য কি। যার সঙ্গে প্রথমে আলাপ হলো তাঁর নাম অর্ধেন্দু বসু। ইনি ইতিহাসের লোক। পাবনার একটা জমিদার বংশ, হালদার বংশ নিয়ে পড়াশোনা করছেন। ইচ্ছে আছে বই লেখার। এই বংশে নাকি অনেক বাঘা বাঘা চরিত্রের পরিচয় মেলে। এদেরই এক আদি পুরুষ, নাম রামগতি হালদার। রামমোহনের নাকি খুব কাছের লোক ছিলেন। তাছাড়া এর পরেও বেশ কিছু সমাজ সংস্কারক নির্ভীক চরিত্রের পরিচয় নাকি এ বংশে মেলে। আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, এই পরিবার সম্বন্ধে লিখতে আপনার হাজারিবাগ আসতে হলো কেন? ভদ্রলোক বললেন, ১৯ শতাব্দীর মাঝামাঝি নাকি এই পরিবারের একজন হাজারিবাগে একটা বাড়ি করেন। সে ছুটি কাটানোর জন্য না অন্য কোনো কারণে সেটা এখনো বুঝতে পারিনি। এই বিশেষ ব্যক্তিটির নাম ছিল মহেশ হালদার। এই মহেশ হালদার অবধি আমি হালদার বংশের ইতিহাস পাচ্ছি, যদিও এই সম্বন্ধে অনেক কিছুই জানতে বাকি আছে। এরপরে এসব কেমন যেন ব্ল্যাঙ্ক। আমি জিজ্ঞাসা করলাম, এর হাজারিবাগের বাড়িটা আপনি দেখেছেন? অর্ধেন্দুবাবু বললেন, দেখেছি, কিন্তু সেখানেও এক রহস্য। এই বাড়িটাকে এখানকার সকলেই উল্লেখ করে নরিস সাহেবের বাংলো বলে, অথচ মহেশ হালদার যে বিয়ে করেছিলেন সে খবর আমি পেয়েছি। কিন্তু মহেশ হালদারের পরে বংশটার যে কি হলো সে খবর পাইনি। সম্ভবত মহেশবাবু নরিস সাহেবকে বাংলোটা বিক্রি করে দেন কোনো কারণে। কলকাতায় তাদের আর কোনো বংশধর নেই? আমি জিজ্ঞেস করলাম। অর্ধেন্দুবাবু বললেন,
মহেশ হালদার ছিলেন তার বাবা যোগেশ হালদারের একমাত্র সন্তান। তাই তার যদি আর ছেলে পিলে না থাকে তাহলে হয়তো হালদার বংশ মহেশেই শেষ হয়ে গেছে। প্রশাখা আর কোথাও আছে কিনা আমার জানা নেই, আমি শুধু শাখাতেই ইন্টারেস্টেড। এই বংশ সম্বন্ধে খবর দিতে পারে এমন কোনো লোকের সন্ধান পাননি হাজারিবাগে? এখানে এক ভদ্রলোক আছে, আজন্ম এখানেই বাস। তার বয়স 90, নাম কালী কিঙ্কর বাণুজ্যে। একবার ভাবছিলাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করব। চলুন না, আজ বিকেলে যাওয়া যাক। কালীকিঙ্কর বাবুকে সকলেই চেনে, তাই তার বাড়ি বার করতে অসুবিধা হলো না। গিয়ে শুনি ভদ্রলোক বৈকালিক ভ্রমণেই বেরিয়েছেন। বুঝে রাখো কিরকম স্বাস্থ্য, 90 বছরেও বিকেলে হাঁটা চাই। আমরা একটু অপেক্ষা করতেই ভদ্রলোক এসে পড়লেন। আমরা নিজেদের পরিচয় দিলাম। ভদ্রলোক বললেন, আমার কাছে তো বড় একটা কেউ আসে না, আপনাদেরও কোনো প্রয়োজন আছে বুঝি? আপনি ঠিকই ধরেছেন, বললেন অর্ধেন্দুবাবু। আমি পূর্ববঙ্গের এক জমিদার বংশ নিয়ে রিসার্চ করছি, হালদার বংশ। তাদের একজন 19 শতাব্দীর মাঝামাঝি হাজারিবাগে একটা একতলা বাংলো বাড়ি করেছিলেন। সেই বাড়িকে এখানকার লোকেরা নরিস সাহেবের বাংলো বলে। ও তাই বলুন, ওসব হালদার ফালদার জানি না, তারা এখানে এসে থাকতে পারেন। আমার যখন 7 কি 8 বছর বয়স, তখন আমি নরিস সাহেবকে দেখেছি ঘোড়ায় চড়ে বেড়াতে যেতে। আমায় দেখে মাথা হিট করে গুড আফটারনুন বলতেন। তবে তার শেষটা জানেন তো? আমরা দুজনেই মাথা নেড়ে বললাম, জানি না। ভদ্রলোক আত্মহত্যা করেন, বললেন কালীকিঙ্কর বাবু। কারণ জানা যায়নি। লোকে বলে বাড়িটা নাকি হানা বাড়ি। সাহেবের ভূত দেখা যায় এখনো। আমি অবশ্য দেখিনি। খুব জবরদস্ত সাহেব ছিলেন নরিস সাহেব। এর বাড়িটা কোথায় গেলে দেখা যায় বলতে পারেন? বাড়ি তো এই কাছেই। কালীকিঙ্কর বাবু আমাদের রাস্তা বাতলে দিলেন। আমরা দুজনে তাকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম। রাস্তায় বেরিয়ে এসে অর্ধেন্দ্রবাবুকে বললাম, আপনি এতদিন সে বাড়ি দেখেননি? ভদ্রলোক বললেন, দেখছি বই কি, কিন্তু লোকে ঠিক বলছে কিনা সেটা একবার যাচাই করে নিলাম। ইনি যা বলবেন সে তো আর ভুল বলবেন না। আমারও যে বাড়িটা দেখার জন্য কৌতূহল হচ্ছে। আসুন না, দেখিয়ে দিচ্ছি। মাথায় টালি বসানো ঢালু ছাদওয়ালা বাড়ি, বাংলোই বলা চলে, যেমন হাজারিবাগে আরো দেখা যায়। টালির অধিকাংশই অবশ্য খসে গিয়ে ছাদ ফাঁকা হয়ে গেছে। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা 4-5 বিঘে জমির উপর জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলোটা। কেউ থাকে না সেখানে, শেষ কবে ছিল তাও কেউ বলতে পারে না। আমি অর্জুনবাবুকে বললাম, আপনার হালদার বংশের কথা জানি না মশাই, কিন্তু এই নরিস সাহেবকে নিয়ে আমার বিলক্ষণ কৌতূহল হচ্ছে। সত্যি বলতে কি, এই সাহেবের প্রেতাত্মার সঙ্গে যদি যোগ স্থাপন করা যায়, তাহলে তো ইনি মহেশ হালদার সম্বন্ধে কিছু তথ্য দিতে পারেন, তাই নাকি? তাও অবশ্যই ঠিক। কথাটা খুব জোরের সঙ্গে বললেন নরেন্দ্রবাবু। বুঝলাম ইনি সাহেবের প্রেতাত্মার সঙ্গে যোগ স্থাপনের ব্যাপারে খুব একটা উৎসাহ বোধ করছেন না। আমি নয় বুধকে তো অক্কা করি না, কিন্তু সবাই তো সেরকম নয়। 2 দিন পেরিয়ে গেল। 3 দিনের দিন আমি অর্ধেন্দ্রবাবুকে বললাম, এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকে আপনার কি লাভ আছে? আসুন একটা কিছু করা যাক, না হয় বাংলোটা একটা রাত কাটিয়ে আসা যাক। অর্ধেন্দ্রবাবু একটু চুপ থেকে বললেন, এখানে বাঙালিদের একটা আড্ডা আছে, শশী ডাক্তারের বাড়ি। আমি কাল সেখানে গিয়েছিলাম। তারা বলল নরিস সাহেবের বাংলোকে হানা বাড়ি বলা হলেও এখনো পর্যন্ত কেউ কোনো ভূতের সাক্ষাৎ নাকি পায়। তবে ওই আড্ডাতেই উৎপল বাবু বলে এক নিরীহ গোছের ভদ্রলোক ছিলেন। তিনি নাকি খুব ভালো মিডিয়াম।
অর্থাৎ তার মধ্যে দিয়ে ভূতের আবির্ভাব ঘটেছে নাকি অনেকবার। ভদ্রলোক একটা বিশেষ অবস্থায় এলে তার গলা থেকে নাকি ভূতের গলায় কথা বেরোয়, আর তখন নাকি ভূতের সঙ্গে কথাবার্তা বলা চলে। অন্ধকার ঘরে তেপায়া টেবিলের ওপর হাত রেখে নাকি ব্যাপারটা করতে হয়, কিঞ্চিত সময় সাপেক্ষ। আমি বললাম, দেখুন কিরকম যোগাযোগ। এই মিডিয়াম পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। আপনি উৎপলবাবুকে বলুন আমরা কালই রাত্রে বসছি, তেপায়া টেবিল জোগাড় করতে পারবেন? আমার হোটেলের ঘরেই একটা আছে। তাহলে তো কথাই নেই, আসুন লেগে পড়া যাক। অর্ধেন্দুবাবু শশী ডাক্তারের আড্ডায় নিয়ে গিয়ে আমার সঙ্গে উৎপলবাবুর আলাপ করিয়ে দিলেন। সকলের সামনে আর ভূতের প্রসঙ্গটা তুললাম না, কারণ প্ল্যানচেটে আমাদের 3 জনের বেশি কেউ থাকে এটা আমি চাইছিলাম না। আড্ডার পরে বাইরে বেরিয়ে এসে উৎপলবাবুকে প্রস্তাবটা দেওয়া হলো। ভদ্রলোক এক কথায় রাজি। বললেন নরেশ সাহেবের বাংলায় প্ল্যানচেট করার ওর অনেক দিনের শখ, কিন্তু এতদিন কাউকে সঙ্গী পাননি বলে হয়ে ওঠেনি। তাহলে পরশু বুধবার বসে যাক, বললেন উৎপলবাবু। পরশু অমাবস্যা, সেই কারণে কাজটা সহজে হবার সম্ভাবনা। কি কি জিনিস লাগবে জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন, 3টে চেয়ার, একটা তেপায়া টেবিল আর একটা মোমবাতি। মোমবাতিটা লাগবে কাজ শেষ হয়ে যাওয়ার পর। আমি আর অর্ধেন্দুবাবু দিন থাকতে 2টো সাইকেল রিক্সা করে চেয়ার টেবিল পাঠিয়ে দিয়েছিলাম বাংলোতে। সেই ফাঁকে বাড়িটা একটু দূর থেকে দেখে নিলাম। বহুকাল কেউ থাকে না, তাই ঘরগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। আমরা স্থানীয় লোক লাগিয়ে একটা ঘর বেছে নিয়ে সেটাকে ঝাড়পোছ করিয়ে একটু ভদ্রস্ত করে নিলাম। এটাই বোধহয় ছিল বৈঠকখানা। বাড়িটা পাহারা দেওয়ার জন্য একটি লোককে জোগাড় করা হয়েছিল। সে প্রথমে সাহেবের ভূত করে একটু আপত্তি তুলেছিল, তারপর হাতে একটা 10 টাকার নোট গুঁজে দিতে চুপ মেরে গেল। রাত 10টার একটু আগেই আমরা 3 জনে বাড়িটার সামনে জমায়েত হলাম। কথা হলো, ভূত এলে প্রশ্ন করবেন অর্ধেন্দুবাবু, আর উত্তর তো উৎপলবাবুর মুখ দিয়ে সাহেবের ভাষাতেই বেরোবে। অবশ্যই সব যদি ঠিক মতো হয়। অর্ধেন্দুবাবু ইংরেজিটা মোটামুটি ভালোই বলেন, সেদিক দিয়ে সুবিধা আছে। উৎপলবাবুকে দেখলাম সঙ্গে করে একটা কৌটো এনেছেন। জিজ্ঞেস করতে বললেন, ওতে কর্পূর আছে, প্ল্যানচেটের ব্যাপারে খুব সাহায্য করে। মোমবাতির আলোয় সব তোড়জোড় হলো। 3 জনে তেপায়া টেবিলের 3 দিকে বসে টেবিলের উপর হাত উপুড় করে রাখলাম। তারপর বাতি নিভিয়ে চোখ বন্ধ করে সাহেবের চিন্তায় মগ্ন হলাম। গাছপালায় ঘেরা বাংলো, বাইরে বাতাস দিচ্ছে, তার ফলে মাঝে মাঝে পাতার শোঁ শোঁ শব্দ পাচ্ছি। কিছুক্ষণ পরে বোধহয় বাতাস থেমে যাওয়ায় আর কোনো শব্দ পাওয়া গেল না। অমাবস্যার রাত, তার উপরে আকাশে মেঘ, রাস্তায় আলো নেই যে জানলা দিয়ে ঢুকবে, তাই ঘরের ভিতর দুর্ভেদ্য অন্ধকার। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, হঠাৎ অনুভব করলাম টেবিলটা মৃদু মৃদু নড়ছে। সেটা একটু বেড়ে যাওয়ায় খটখট শব্দ শুরু হলো। আমি জানি এ ধরনের প্ল্যানচেটে সেটা ভূত নামার লক্ষণ। আমরা টেবিলের উপর থেকে হাত সরাচ্ছি না, কিন্তু বেশ বুঝতে পারছি হাত আর অনড় নেই। টেবিলের সঙ্গে সঙ্গে উঠছে নামছে। শব্দটা উৎপলবাবুর গলা থেকে বেরোলো। আগে থেকেই অর্ধেন্দুবাবুকে বলা ছিল। উনি কাঁপা গলায় প্রশ্ন করলেন, Is anyone here? উৎপলবাবুর মুখ থেকে সম্পূর্ণ সাহেবী গলায় উত্তর এলো, ইয়েস। Who is it?
মাই নেম ইজ নরিস। বাকি কথা ইংরেজিতেই হলো, এবং নরিস সাহেবের ইংরেজি যাকে বলে বেশ চোস্ত ইংরেজি। আমি কথোপকথনটা মোটামুটি বাংলাতেই বলছি। অরবিন্দবাবু বললেন, এই বাংলো কি তোমার বাসস্থান ছিল? ইয়েস। তুমি কি করতে হাজারিবাগে? আমার অভ্রের খনি ছিল। শহরে আরো সাহেব ছিল? ইয়েস। অভ্রের খনির মালিকদের একটা ক্লাব ছিল, ভিক্টোরিয়া ক্লাব। আমি সে ক্লাবের সভ্য ছিলাম। এই বাড়িতে কি তোমার আগে হালদার বলে একজন ছিলেন? হ্যাঁ, ছিলেন। তিনি কি এই বাড়ি তোমায় দিয়ে যান? হ্যাঁ। তারপর তিনি কোথায় যান? কলকাতায়। সেখানেই মৃত্যু হয়। তুমি কি আত্মহত্যা করেছিলে? উত্তর আসতে একটু সময় লাগলো। হ্যাঁ। কিভাবে? রিভলভার দিয়ে মাথায় গুলি মেরে। কেন? আমার আর বাঁচার ইচ্ছে ছিল না। বুঝেছি, কিন্তু এমন মনের ভাব হলো কেন? আজ এই পর্যন্ত থাক, বড় ক্লান্ত লাগছে। বুঝতে পারলাম উৎপলবাবুরই আসলে ক্লান্ত লাগছে। আমি লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। উৎপলবাবুর মাথা হেঁট হয়ে বুকের ওপর নুয়ে পড়েছে। কাঁধ ধরে ঝাঁকুনি দিতে তার জ্ঞান আবার ফিরে এলো। মাথাটা ঝাড়া দিয়ে হঠাৎ নিজের গলায় প্রশ্ন করলেন, কেমন হলো? খুব ভালো, খুব ভালো, বললেন অরবিন্দবাবু। বোঝাই যাচ্ছে মহেশ হালদার এখানকার পাট উঠিয়ে দিয়ে বাংলোটা নরিসকে বিক্রি করে কলকাতা চলে যান। সেখানেই তার মৃত্যু হয়। অর্থাৎ যতদূর মনে হয় হালদার বংশেরও ওখানেই শেষ। অনেক ধন্যবাদ উৎপল বাবু। আমার কিন্তু মনে একটা খটকা লেগেছে, যেটা আমাকে ভাবিয়ে তুলল। নরিস সাহেবের মৃত্যুর কারণটা ঠিক পরিষ্কার হলো না। আমার এখন হালদারের চেয়ে নরিসের ওপরেই ঝোঁকটা বেশি। অবশ্যই উৎপলবাবুকে যা যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর তিনি ঠিকভাবেই দিয়েছেন। আমি রাত্রে অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা নিয়ে ভাবলাম। তারপর সকালে উঠে অর্ধেন্দুবাবুর হোটেলে গিয়ে সোজাসুজি বললাম যে আমি আর একবার প্ল্যান চেট করতে চাই, এবং এবার প্রশ্নগুলি আমি করব। অর্ধেন্দুবাবু বললেন, আমার আপত্তি নেই, তবে আপনি হালদার বংশ সম্বন্ধে আর কি নতুন তথ্য জানার আশা করছেন তা জানি না। আমি বললাম, সত্যি বলতে কি, আমি নরিস সম্বন্ধে আরো কিছু জানতে চাই। লোকটিকে বেশ ইন্টারেস্টিং বলে মনে হলো। উৎপলবাবু আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আমরা আবার 10টার সময় সাহেবের বাংলোতে জমায়েত হলাম। আমি উৎপলবাবুকে ঠাট্টা করে বললাম, আজ তো আমাবস্যা নয়, লাঞ্চের ঠিক মতো হবে তো? উৎপলবাবু বললেন, মনে তো হয় এই ভদ্রলোকের আত্মে বেশ সহজেই ধরা দেয়। অরবিন্দবাবু বললেন, আমি সবই বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার গলা দিয়ে যখন অন্য লোকের স্বর বেরোয় তখন মেরুদণ্ডটা কেমন যেন শিরশির করে। আমরা 10:15 মধ্যে তৈরি হয়ে গেলাম। পনেরো মিনিটের মধ্যেই টেবিল নড়া আর উৎপলবাবুর গলা থেকে শব্দ শুনে বুঝলাম যে প্রেতাত্মা হাজির। এবার আমি প্রশ্ন করলাম, ইজ এনিবডি হিয়ার? নরিসের কণ্ঠস্বরে উত্তর এলো, ইয়েস। আর ইউ মিস্টার নরিস? ইয়েস। মিস্টার নরিস, তোমাকে দুবার বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কাল একটা প্রশ্নের ঠিক জবাব মেলেনি, তাই আবার তোমাকে ডাকলাম। কি প্রশ্ন?
তোমার জীবনের উপর এতটা বিতৃষ্ণা এলো কেন যে আত্মহত্যা করলে? একটুক্ষণ কোনো কথা নেই, তারপর ইংরেজিতে উত্তর এলো। আমাকে প্রচন্ডভাবে অপমান করা হয়েছিল। কে করেছিল অপমান? মেজর টমসন। ঘটনাটা কোথায় হয়? আমাদের ক্লাবে। কিন্তু অপমানের কারণটা কি? তাহলে অনেক কথা বলতে হয়। বলুন, আমরা শুনতেই এসেছি। আমি এক বেয়ারাকে একদিন হিন্দিতে একটা কথা বলেছিলাম, সেটা মেজর টমসন শুনে ফেলেছিলেন। তাতে কি হলো? তাতে তিনি বুঝে ফেলেছিলেন আমি সাহেব নই। আপনি সাহেব নন? না, তবে আমার চেহারায় সাহেবের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। আমার চুল ছিল কটা, চোখ নীল, আর গায়ের রং সাহেবের মতো ফর্সা। আমি মিশনারি স্কুলে পাদ্রীদের কাছে ইংরেজি শিখেছিলাম। সেই ইংরেজি শুনে আমার চেহারা দেখে কারুর বোঝার সাধ্য ছিল না যে আমি সাহেব নই। আমাদের ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু আমি নরিস নাম নিয়ে ক্লাবে ঢুকতে পেরেছিলাম। এই ক্লাবে আমি 3.5 বছর মেম্বার ছিলাম। তারপর টমসনের কাছে ধরা পড়ে গেলাম। সে সকলের সামনে আমাকে নেটিভ বলে ক্লাব থেকে লাথি মেরে বার করে দেয়। আসলে তুমি কি ছিলে? আমি ছিলাম বাঙালি। আমার নাম ছিল নরেশ। নরেশ থেকে নরিস। আমি হঠাৎ যেন চোখের সামনে একটা আলো দেখতে পেলাম। বললাম, তুমি কি মহেশ হালদারের কোনো আত্মীয় ছিলে? আমি ছিলাম মহেশ হালদারের একমাত্র ছেলে। বাবা তার অভ্রের খনির ভার আমার উপর দিয়ে কলকাতায় চলে যান। সেখানেই তার মৃত্যু হয়। আমি বিয়ে করিনি। আমি হালদার বংশের শেষ প্রতিনিধি। বাকি কথাটা নরেশ বাংলাতেই বললেন। আজ তাহলে আমি আসি, কারণ এ ধরনের কথোপকথন আমার পক্ষে বড় ক্লান্তিকর। আপনাকে অশেষ ধন্যবাদ। আমারও অনেক হালকা লাগছে। একদিন পরে বাংলা বলে আরাম পাচ্ছি। আর সাহেব সেজে কি যে ভুল করেছিলাম সেটা নতুন করে বুঝতে পেরেছি। মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখন আর আমার মনে কোনো খটকা রইল না। আর অর্ধেন্দুবাবুর হালদার বংশের ইতিহাসের শেষ পর্ব শেষ হলো। তবে এটাও বুঝতে পারলাম যে উৎপলবাবুকে না পেলে মিস্টার নরিসের রহস্যই থেকে যেত। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন প্রথম গল্প নরিস সাহেবের বাংলো। এবার পালা দ্বিতীয় গল্পের টলিউডে তারিণী খুড়ো। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1985 সালে। শুরু হচ্ছে টলিউডে তারিণী খুড়ো। তাকিয়াটাকে কোলের ওপর টেনে নিয়ে আরো জমিয়ে বসে ঝুঁকে পড়ে তারিণী খুড়ো তার গল্প আরম্ভ করলেন। আমার তখন 23 বছর বয়স। তবে একটা তেকোনা ফ্রেঞ্চ কাট গোছে দাড়ি রেখেছিলাম বলে মনে হতো 33। 42 সালের কথা বলছি। তখন যুদ্ধ চলছে পুরো দমে।
কলকাতার রাস্তাঘাটে খাঁকি পরা জিআই সেনা ঘোরাফেরা করছে। শহরের চেহারাটাই পাল্টে গেছে। জোড়া জোড়া মার্কিন মিলিটারি পুলিশ চরুঙ্গিতে টহল দিয়ে ফেরে। তাদের জামার আস্তিনে কনুইয়ের ওপরে লেখা এমপি। সিনেমা হাউসগুলো খালি পড়ে থাকে না কখনো। ম্যাটিনি, ইভিনিং, নাইট তিনটেই হাউসফুল। সব ছবি হিট, তা সে দেশি হোক আর বিলিতি হোক। আমাদের টলিউডের স্টুডিওগুলো গমগম করছে। কুইক মানির লোভে রোজই টাকাওয়ালা নতুন নতুন প্রডিউসার আসছে। তারা জানে ছবি একবার লেগে গেলে কোনো ব্যবসাতে চটজলদি এত লাভ হয় না। আমার মেজ মামার এক সহপাঠী, নাম পরেশ মুস্তফি, তিনি ভারত মাতা স্টুডিওর মালিক। আমাকে ডেকে পাঠিয়ে যেচে একটা চাকরি দিলেন প্রোডাকশন ম্যানেজার। কাজটা নেহাত ফেলতে নয়। একটা ছবি হলে পরে সবাইয়ের সঙ্গে যোগাযোগ রাখা, খরচের হিসেব রাখা, আর্টিস্ট আর কর্মীদের পেমেন্ট করা, এমনকি ছুঁচ থেকে হাতি পর্যন্ত যা কিছু একটা ছবিতে লাগবে সব কিছু জোগাড় করার ভার আমার ওপর। তখন বয়স কম, তাছাড়া 2 পয়সা রোজগার হচ্ছে। খাটনি হলেও কাজটা ভালোই লাগছিল। সেই সঙ্গে এটাও বলা দরকার যে ভেতরে ভেতরে আমার অভিনয়ের একটা শখ ছিল। আমার চেহারাটা যে এককালে ভালো ছিল সেটা তো তোমাদের বলেইছি। তাছাড়া আমি ছিলাম হলিউডের ছবির পোকা। বাংলা ছবিতে তার অভিনয় হতো না, হতো রং তামাশা। আমি দেখি পৃথিবীর সব সেরা স্টারের অভিনয়, যাকে দেখে অভিনয় বলেই মনেই হয় না। অবশ্য সেই সঙ্গে ভালো বাংলা পেশাদারি থিয়েটারও বাদ দিই না, কারণ শেষির ভাদুড়ি, যোগেশ চৌধুরী, মনোরঞ্জন ভট্টাচার্য এরা সব ছিলেন বাঘা বাঘা অভিনেতা। কিন্তু যেচে গিয়ে বলবো আমার একটা পার্ট দিন, তেমন সাহস তখন হয়নি। তবে স্টুডিও পাড়ায় থাকলে কোনো প্রযোজক বা পরিচালকের চোখে পড়ে গিয়ে সুযোগ যে আসবে না, এমনই বা কে বলতে পারে। একদিন জানতে পারলাম যে আলমগীর ছবি হচ্ছে আমাদের এই ভারত মাতা স্টুডিওতেই, আর স্টুডিওই টাকা ঢালছে সে ছবিতে। বস মুস্তফি সাহেব আমাকে ডেকে সব ডিটেল বললেন। তখনকার নামকরা পরিচালক জগদীশ নস্কর পরিচালনা করবেন। সেরা অভিনেতারা সব অভিনয় করছেন। তবে নাম ভূমিকায় অর্থাৎ আলমগীরের চরিত্রে একটি নতুন লোককে নেওয়া হচ্ছে। এর নাম রমণীমোহন চ্যাটার্জি। সুন্দর চেহারা, উচ্চবংশের ছেলে, অনেক পয়সা। মুস্তফি মশাই নিজেই নাকি ছেলেটিকে এক বিয়ে বাড়িতে দেখে সোজাসুজি অফারটা দেন, এবং ছেলে নাকি এক কথায় রাজি হয়ে যায়। রমণীমোহন চ্যাটার্জির নামটা চেনা চেনা লাগছিল, কেন বুঝতে পারছিলাম না। শেষটায় হঠাৎ মনে পড়ল যে শ্যামবাজারের একটা ক্লাবে আমার স্কুলের সহপাঠী ব্রতিন থিয়েটার করে। তার কাছে শুনেছি এই রমণীমোহনের কথা। চেহারা বেশ ভালো, অনেকটা তোর মতো দেখতে, আর অ্যাক্টিংটাও নাকি ভালোই করে বলেছিল ব্রতিন। তবু মনে একটা খটকা ছিল, তাই ব্রতিনের সঙ্গে সরাসরি যোগাযোগ করলাম। আর করে জানলাম যে এই সেই একই রমণীমোহন। বললাম, পারবে তো এত বড় দায়িত্ব কাঁধে নিতে? তো ব্রতিন বললে, আদা নুন খেয়ে উঠে পড়ে লেগেছে তো ছোকরা, শখ প্রচন্ড। আর ও একটা আংটি পরে, সেটা নাকি মোগল আমলে, ও ঠাকুরদার ছিল, খুব পয়া। আলমগীর সাজলে ওটা আঙুলে পড়বে, আর তাহলে নাকি আর দেখতে হবে না। আসলে রমণী আবার তুকতাকে বিশ্বাস করে, পুজো আচ্ছা করে। বড় লোক বাপের একমাত্র ছেলে, বুঝতেই তো পারিস। পয়সার জন্য যে করছে তা তো নয়, শখ হয়েছে চিত্র তারকা হবার। 1 বৈশাখ মহরতের দিন স্থির হয়েছে। এখন মার্চের মাঝামাঝি, তাই হাতে কিছুটা সময় আছে। ইতিমধ্যে পরিচালক জগদীশ নস্কর একদিন বলে বসলেন যে নতুন ছেলেটিকে একবার বাজিয়ে দেখবেন। শুধু চেহারাতে তো হবে না, তাকে ডায়লগ বলতে হবে। তাই অভিনয় ছাড়াও কণ্ঠস্বর, উচ্চারণ ইত্যাদি ভালো হওয়া চাই। আর একমাত্র সেই যখন নতুন, তখন তাকে একবার পরীক্ষা করে দেখা উচিত। এই পরীক্ষায় উতরলে তারপর একটা ক্যামেরা টেস্ট নিলেই চলবে। তো আমারই ওপর ভার পড়ল রমণীমোহনকে টেলিফোন করে তারই বাড়িতে একটা অ্যাপয়েন্টমেন্ট করা। রবিবার সকাল 10টায় টাইম ঠিক হলো। আমি আর পরিচালক মশাই যাব।
টেস্টে পাস করলে পর মুস্তাফির সঙ্গে বাকি কথা হবে। রবিবার এসে পড়ল। জগদীশ নস্কর সময়ানুবর্তিতায় বিশ্বাসী। ঘড়ির কাঁটায় কাঁটায় 10টায় গিয়ে রমণীমোহনের বাড়ির সদর দরজায় বেল টিপলেন। বেয়ারা আমাদের বৈঠকখানায় নিয়ে গিয়ে বসাবার প্রায় সঙ্গে সঙ্গেই রমণীমোহনের আবির্ভাব হল। চেহারা ভালো, তাতে সন্দেহ নেই, আর এতেও সন্দেহ নেই যে আমার সঙ্গে একটা মিল আছে। দুজনেরই হাইট 6 ফুট, দোহারা চেহারা, ফর্সা রং, চোখা নাক, পাতলা ঠোঁট। আমার তেকোনা দাড়িটার জন্য মিলটা হয়তো অতটা ধরা পড়ে না, কিন্তু আমি জানি দাড়ি বাদ গেলেই পড়বে। পরিচালক মশাই সঙ্গে আলমগীরের ডায়লগ এনেছিলেন, তারই একটা অংশ পড়তে দিলেন রমণীমোহনকে। ছোকরা বেশ ভালোই পড়ল। বলল ও নাকি বাদুড়ি মশাইকে গুরু বলে মানে, আর হলিউডের তারকাদের মধ্যে রোনাল্ড কলম্যান। নস্কর মশাই বেশ খুশি। আমাকে বললেন অবিলম্বে দর্জি এনে রমণীমোহনের পোশাকের মাপ নিতে। এই ফাঁকে রমণীমোহন তার আংটিটা দেখিয়ে দিলেন। দেখলাম সত্যি খাসা জিনিস। সোনার আংটির মাঝখানে হিরেকে ঘিরে গোল করে পান্না বসানো। নস্কর মশাই বললেন, আলমগীর গালে হাত দিয়ে বসে থাকলে আংটিটা ক্লোজ আপের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেবে। 3 দিন বাদে ক্যামেরা টেস্টেও রমণীমোহন দিব্যি উতরে গেলেন। এরপর একটা দিন ঠিক করে বস মুস্তাফি মশাইকে সঙ্গে নিয়ে রমণীমোহনের বাড়ি গিয়ে তার সঙ্গে চুক্তি সই হয়ে গেল। 50,000 টাকা পাবে রমণীমোহন, আর 5,000 অ্যাডভান্স। তখনকার দিনে একজন নতুন অভিনেতার পক্ষে এটা অঢেল টাকা, আজকের 10 লাখের সমান। 1 বৈশাখ মহরত, তাতে কোনো অভিনয়ের ব্যাপার নেই, কিন্তু রমণীমোহনকে মেকআপ নিয়ে কস্টিউম পরে আসতে হবে। এইখানে রমণীমোহন একটি বায়না করলে। সে বললে স্টুডিওর মেকআপ রুম তার জানা আছে, সে অতি রদ্দি, তাতে সে মেকআপ করবে না। মেকআপ ম্যান যেন সকাল সকাল তার বাড়িতে চলে আসে, সে বাড়িতে মেকআপ নিয়ে কস্টিউম পরে স্টুডিওতে হাজির হবে। মুস্তাফি মশাই দেখলাম এতে রাজি হয়ে গেলেন, যদিও একজন নবাগতের পক্ষে আবদারটা একটু বাড়াবাড়ি রকমের। বুঝলাম নতুন হিরোকে খুবই পছন্দ হয়েছে কর্তমশাইয়ের। 1 বৈশাখ ভারত মাতা স্টুডিওতে আলমগীরের মহরত হয়ে গেল। লোকে এলো কারণ্য, ফিল্ম লাইনের কেউ বাদ যায়নি। খানাপিনার বন্দোবস্ত ছিল। নতুন তারকাকে মোগল বাদশার মেকআপে দেখে সকলে খুব তারিফ করে গেলেন। ইতিমধ্যে রমণীমোহন নাকি আলমগীরের ডায়লগ পেয়ে গেছেন এবং সবই তার মুখস্থ হয়ে গেছে। আজকান, জুব্বা, পারচুলা, দাড়ি, গোঁফ, তলোয়ার, নাগরা সব রেডি। প্রথম শুটিংয়ের তারিখ স্থির হয়েছে 15 বৈশাখ। এদিকে আমি তখন পুরোদস্তুর প্রোডাকশন ম্যানেজারের কাজ করছি, উদয়স্ত খাটছি, দম ফেলার ফাঁক নেই। কিন্তু এতেও যে আপত্তি নেই তার কারণ হলো যে স্টুডিওর পরিবেশে একটা জাদু আছে, এটা স্বীকার করতেই হবে। বিশেষ করে ঐতিহাসিক ছবিতে যারা কাজ করবে, সে অভিনেতা অভিনেত্রী হোক আর সাধারণ কর্মীই হোক, তাদের সকলেরই মেজাজে যেন একটা আমেরি ভাব চলে আসে। স্টুডিওর ভেতরে সেট তৈরি হচ্ছে প্রাসাদের, তার খিলেন, থাম, ঝাড়লণ্ঠন, দেয়ালগিরি, গালিচা, মসনদ, ফরাস, তাকিয়া সমস্ত আবহাওয়াটাই যেন গেছে পাল্টে। মাঝে মাঝে কথা বলতে যে উর্দু ফার্সিও বেরিয়ে পড়ছে না তা নয়। দেখতে দেখতে 15 বৈশাখ এসে গেল। আলমগীরকে দিয়েই কাজ শুরু। বাপ শাহজাহানের সঙ্গে দৃশ্য। ঠিক 10:30টার সময় তার নিজের লাল সেভরোলে গাড়িতে আলমগীরের বেশে এসে হাজির হলেন রমণীমোহন। ক্যামেরাম্যানের আলো করা প্রায় শেষ। 2-1টা খুচরো রিহার্সেল হয়ে গেল এবং তাতে শাহজাহান বেশি পেশাদারী অভিনেতা, জয়নারায়ণ বাগচির বিপরীতে নিউ কামার রমণীমোহন বেশ ভালোই অভিনয় করলেন। কেবল পাখা সত্ত্বেও তিনি যে এত ঘামছেন সেটা বোধহয় প্রথম দিনের উত্তেজনা ও কিঞ্চিত নার্ভাসনেসের জন্য। শটের সময় এটা না হলেই আর কোনো চিন্তার কারণ থাকবে না। এবার ডিরেক্টর সাহেব লাইটস
বলে চেঁচাতেই সেটের প্রয়োজনীয় সব আলোগুলো জ্বলে উঠল। অভিনেতা দুজন তাদের নিজেদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে হেঁটে চলে দেখে নিলেন যে আলো ঠিক আছে। ঠিক আছে বলছি অবশ্যই বাংলা ছবির কথা ভেবে। প্রাসাদের দেয়াল যে চটের তৈরি সেটা বিশাল দূর থেকে বোঝা যাচ্ছে। মেকআপ আর পোশাক ঘরে যাত্রা মার্কা। তবে এটুকু জানি যে রমণীমোহন যদি উতরে যায় তাহলে ছবি হিট হওয়ার সমূহ সম্ভাবনা। সব রেডি? হাঁক দিয়ে প্রশ্ন করলেন পরিচালক জগদীশ নস্কর। নস্কর সাহেব হচ্ছেন সেই জাতের পরিচালক যিনি যার যার কাজ তাকে তাকে দিয়ে নিজে পরম নিশ্চিন্ত বোধ করেন। কেবল পরিচালনার সময়টুকুতেও তার ব্যক্তিত্বে একটা পরিবর্তন আসে, তাও সেটা বেশি না। আর এর আরেকটি অভ্যাস হচ্ছে যে ইনি কাজের মধ্যে সামান্যতম ফাঁক পেলেই একটু বসে নেন এবং আরামকেদারা পেলে কখনোই মোড়া বা কাঠের চেয়ারে বসেন না। সবাই রেডি ছিল, কাজেই শট নেওয়ার কোনো বাধা নেই। কিন্তু রমণীমোহন দেখছি ঘেমেই চলেছেন। মেকআপ অ্যাসিস্ট্যান্ট প্রতি 3 মিনিট অন্তর তোয়ালে দিয়ে তার মুখ প্যাড করে দিচ্ছে, কিন্তু তাও ঘামের অন্ত নেই। স্টুডিওতে বৈশাখ মাসে গরম ঠিকই, কিন্তু এখন তো চতুর্দিকে বিরাট বিরাট পাখা চলছে। শটের সময় সেগুলো বন্ধ হয়ে গেলে কি অবস্থা হবে? শুটিংয়ে একটা রেওয়াজ আছে যে প্রথম দিনের প্রথম শটটা একবার উতরে গেলে সবাই হাততালি দেয়। বিশেষ করে নতুন অভিনেতা হলে তো কথাই নেই। কিন্তু অত্যন্ত আক্ষেপ ও বিস্ময়ের ব্যাপার যে পরপর 7 বার চেষ্টার পরেও হাততালির সুযোগ এলো না, এবং তার জন্য দায়ী স্বয়ং আলমগীর বাদশাহ। হ্যাঁ যাবো। এই বিশু, স্টার্ট সাউন্ড, লাইটস, ক্যামেরা, অ্যাকশন। ভারত মাতা স্টুডিও প্রোডাকশন, আলমগীর, সিন 5/5, টেক 1। আমি তো আগেই বলেছি আমার কাট কাট। Sorry. ডায়লগটা একবার ভালো করে। সরি স্যার, সরি। হ্যাঁ ঠিক আছে, পরেরটা আরেকটু ভালো করছি স্যার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, আরেকবার। যেতে বললে যাবো। হ্যাঁ হ্যাঁ, আরেকবার। আচ্ছা যাবো বিশু। স্টার্ট সাউন্ড, লাইটস, ক্যামেরা এন্ড অ্যাকশন। ভারত মাতা স্টুডিও প্রোডাকশন, ফিল্ম আলমগীর, সিন 5/5, টেক 2। আমি তো আগেই বলেছি আমার বাধা আমি কোনো পথে সহ্য করব। কাট ইট। হচ্ছে না, এই একবার ভালো করে দেখে নিন। হ্যাঁ, একটু স্ক্রিপ্টটা একটু। হ্যাঁ আমার বাধা আমি না, আমার পথে আমি কোনো বাধা। হ্যাঁ ঠিক আছে, ঠিক। আসলে কি বলুন তো, মানে একটু একটু নার্ভাস একটু হচ্ছে। আমি তো আগেই বলেছি হ্যাঁ। আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। ঠিক আছে স্যার, হ্যাঁ, এবার এই মেজাজটা থাকবে, মুডটা থাকবে। ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বিশু, লাইটস, ক্যামেরা এন্ড অ্যাকশন। ভারত মাতা স্টুডিও প্রোডাকশন, আলমগীর, ফিল্ম, সিন 5/5, টেক 3। আমি তো আগেই বলেছি আমার সহ্যের পথে আমি কোনো ঠিক বাধা- আছে, এই একবার কাটো 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 কাটো। বলছি ডায়লগটা তো পরিষ্কার ভাবে বলতে হবে। হ্যাঁ সরি স্যার, ডায়লগটা মেন তো, এটা পরিষ্কার ভাবে বলতে হবে। এইভাবে তো হবে না। হ্যাঁ, আর একটু কনসেন্ট্রেট করে। ঠিক আছে, একটু 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 হ্যাঁ দেখতে হবে এটা একটু। হ্যাঁ চলো, শেষবারের মতন। বিশু, স্টার্ট সাউন্ড, লাইটস, ক্যামেরা, অ্যাকশন। ভারত মাতা স্টুডিও প্রোডাকশন, আলমগীর, সিন 5/5, টেক 4। আমি দেখি তার পা ঠকঠক করে কাঁপছে, আর তার কাছেই একটা সিংহাসন গোছের গদির চেয়ার ছিল, তাতে বসে মাথার পাগড়িটা খুলে ফেলল। কাটো। এই পলাশ, বাইরে একটা চা দে। বলছি কোথা থেকে সব ধরে নিয়ে আসে। বলছি স্যার, না না ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন, আপনি সাইডে বসুন। আমার ব্লাড প্রেশার। আরে বসো। তারপর বলল, আমার ব্লাড প্রেশারটা মাঝে মাঝে নেমে যায়, একটা ডাক্তারের যদি ব্যবস্থা করে দেন স্যার। রিহার্সাল মোটামুটি ঠিকই হয়েছিল বলে সকলে আরও অবাক। কিন্তু আমি তো জানি যে শট নেবার ঠিক আগে যে মুখের সামনে খটাস করে ক্লাপস্টিক মারা হয় তাতে অনেক পাকা অভিনেতাও টসকে যায়।
এখানে তাই হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ডাক্তার এসে বললেন প্রেশার নামলেও তেমন কিছু নয়, কিন্তু অভিনেতাকে দিয়ে আজকে আর কাজ না করানোই ভালো। রমণীমোহন বাড়ি চলে গেলেন। পরিচালক একা শাহজাহানকে দিয়ে গোটা 5 শট নিয়ে 3টের মধ্যে কাজ শেষ করে দিলেন। কিন্তু বাকি কাজ কবে হবে? আর এই রমণীমোহনকে দিয়ে আদৌ কাজ চলবে কি, নাকি শেষ মুহূর্তে অন্য অভিনেতা দেখতে হবে? আমার বস মিস্টার মুস্তাফি আমায় ডেকে বললেন, শোনো, তুমি একবারটি ওই ছোকরার বাড়িতে গিয়ে সঠিক খবরটা নিয়ে এসো তো। সে নিজে কি মনে করে সেটা কিন্তু জানা দরকার। সে ফ্র্যাঙ্কলি বলুক সে পারবে কি না। ধরো যদি কদিন সময় চায় তাও দিতে রাজি আছি, কারণ ওকে চেহারার দিক দিয়ে কিন্তু সবচেয়ে মানিয়েছে। হয়তো জড়তাটা টেম্পোরারি, অবশ্য দ্বিতীয় দিনে ওই একই ব্যাপার ঘটলে অন্য লোক তো নিতেই হবে। মুস্তাফি সাহেব যেন একবার ঘুরু কুঁচকি আমার দিকে চাইলেন, ভাবটা যেন একে দিয়েও কাজটা কিন্তু চলতে পারত। কিন্তু তারপর আর কিছু বললেন না, আর আমিও চেপে গেলুম। 2 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট করে রমণীমোহনের টেগোর ক্যাসেল রোডের বাড়িতে গিয়ে হাজির হলুম। বিয়ারা আমায় বৈঠকখানায় বসানোর 1 মিনিটের মধ্যে বাবু এসে ঢুকলেন। দেখলুম এই কদিনে ওর বয়স যেন বেড়ে গেছে 10 বছর। বললুম, কি ব্যাপার বলুন তো, এরকম হলো কেন? ভদ্রলোক গভীর আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, কে আর করব বলুন। শুটিংয়ের 3 দিন আগে আমার এক বন্ধু এক জ্যোতিষীকে এনে হাজির করে বললেন, নতুন কাজে হাত দিতে যাচ্ছ, একে দিয়ে একবার ভাগ্যটা যাচাই করে নাও। আমিও আপত্তি করলাম না, কারণ ওসবে আমার বেশ আস্থা আছে। আর এর নাকি কী সব জ্যোতিষার্ণব টার্ণব উপাধি আছে জানি না, মানে চেহারাটাও তো বেশ ইমপ্রেসিভ। কিন্তু মশাই, হাত দেখার আগেই আমার মাথার দুদিকে রগ বুড়ো আর কোড়ে আঙুলে টিপে লোকটা কি বলল জানেন? বললেন, এ লাইন তোমার নয়, অভিনয়ের দিকে যেও না, গেলেই হোঁচট খেতে হবে। ভেবে দেখুন তো কি কথা। 3 দিন বাদে শুটিং, পাঠ মুখস্থ হয়ে গেছে, আর লোকটা বলে কিনা আমায় দিয়ে অ্যাক্টিং হবে না। সাধে কি ডায়ালগ গোলমাল হয়ে যাচ্ছিল। যেই মুখ খুলতে যাব অমনি জ্যোতিষীর মুখটা মনে পড়ে যাচ্ছে, আর কি যেন গলার ভেতরে পাথর গুজে দিচ্ছে। উফ, সে যে কি অবস্থা, সে আর আপনাকে কি করে বোঝাবো। রাজ্য শুদ্ধ লোক জেনে গেছে আমি আলমগীর করছি, আর সেই সময় অকেজো বলে বাদ হয়ে যাওয়া, এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে বলুন? আমি আর কি করি? যথাসাধ্য সহানুভূতি দেখালুম। জিজ্ঞেস করলুম, কি করলে পরে এই বিভীষিকা আপনার মন থেকে দূর হতে পারে? কারণ আপনার মধ্যে যে অ্যাক্টিং আছে সে তো আমরা রিহার্সালেই দেখেছি। রমণীমোহন মাথা নাড়ল, ঘাড় হেঁটছিল। এবার মুখ তোলাতে দেখলুম চোখে জল। আমার হাত ধরে ধরে অত্যন্ত করুণ সুরে বললে, কতদিনের স্বপ্ন, কতদিনের যে স্বপ্ন আমি সিনেমায় অভিনয় করে নাম করব, আর সেই সুযোগ এসে গ্রহের ফেরে বানচাল হয়ে গেল। এখন এখন আপনি যদি কোনো রাস্তা বাতলে দিতে পারেন। আমার নিজের মাথায় একটা রাস্তা এসেছে, কিন্তু সেটা সভয়ে বলবো না নির্ভয়ে ঠিক বুঝতে পারছি না। নির্ভয়ে বলুন। তো রমণীমোহন কয়েক মুহূর্ত আমার দিকে চেয়ে থেকে বলল, তারিণীবাবু, আপনার অভিনয় আসে? হঠাৎ এ প্রশ্ন কেন? তার কারণ আমার সঙ্গে আপনার চেহারার মিল আছে, সে কথা আমার বেয়ারা প্রসন্ন বলছিল। ভাবছিলাম আমার বদলে আপনি যদি, হ্যাঁ
আপনি যদি আমার বাড়ি থেকে মেকআপটা নিয়ে পোশাকটা পরে আমার হয়ে অভিনয়টা করে দিয়ে আসেন। অবশ্য কিছু লোককে ব্যাপারটা বলতেই হবে, মানে যেমন মেকআপ ম্যান যতীন, তার সহকারী হাবুল, তারপর ড্রেসার তারাপদ, তাদের হাতে কিছু গুঁজে দিলে আর কখনই ব্যাপারটা ফাঁস কেউ করবে না। কিন্তু আপনি আপনি রাজি? তার মানে অভিনয় করবেন তারিণী বাণিজ্যে, আর নাম হবে রমণী চাটুর্যের? এছাড়া আর কোনো রাস্তা তো আমি দেখছি না। আর প্রোডাকশন ম্যানেজারের কাজটা কে করবে? সেটার একটা অন্য ব্যবস্থা করবে ওরা। আপনি বলে দেবেন বম্বে থেকে একটা ভালো অফার পেয়েছেন, তাই চলে যাচ্ছেন। কথাটা মন্দ বলেননি, কিন্তু যদি অভিনয় আমার ভালো হয় আর তার জন্য যদি কোনো সংস্থা পুরস্কার ঘোষণা করে, তাহলে সেটাও তো আপনি নেবেন। তা তো নিতেই হবে, তা তো নিতেই হবে। তবে আপনাকে পারিশ্রমিক ছাড়াও আমি আরেকটা জিনিস দিতে রাজি আছি। কি জিনিস? আমার এই মোগলাই আংটি। আজকের বাজারের কত দাম সেটা আপনি জানেন নিশ্চয়ই। পুরনো ভালো জিনিসের উপর আমার মোহ আছে, সেটা তো তোরা জানিস। সেটা তখনও ছিল। বলে দিলুম, ঠিক হয়, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু সবচেয়ে আগে আপনার চিত্রনাট্যটি চাই। ডায়ালগ মুখস্থ করতে হবে তো। রমণীমোহন তৎক্ষণাৎ তার ফাইলটা এনে আমায় দিলেন। সেই দিনই বিকেলে মিস্টার মুস্তাফির কাছে গিয়ে বললুম যে রমণীমোহন আরেকটা চান্স চাইছে, বলছে এবার না হলে যেন তাকে বাদ দেওয়া হয়। মুস্তাফি মশাই রাজি হয়ে গেলেন। ওদিকে পরিচালক মশাইকেও খবরটা দিয়ে দেওয়া হলো। রমণীমোহনকে সুস্থ হওয়ার সময় দিয়ে 15 দিন পরে শুটিং রাখা হলো। অন্যদের কাজের তারিখ আর স্টুডিওর বুকিংও সেভাবে বদলে দেওয়া হলো। যাদের দলে টেনে নেওয়ার কথা তাদের সকলকেই তালিম দেওয়া হয়ে গেছে। মানে আমার জায়গায় নতুন প্রোডাকশন ম্যানেজার এসে গেছে, তাকেও দলে টেনে নিয়েছি। কারণ প্রোডাকশন ম্যানেজারের কাছে কোনো কিছু লুকোনো বড় কঠিন। আমি মুস্তাফি মশাইকে অবশ্যই জানিয়ে দিয়েছি যে একটা ভালো চান্স পেয়ে বোম্বে চলে যাচ্ছি, এই ছবিতে আমার কাজ করা সম্ভব হবে না। যথারীতি শুটিংয়ের দিন এসে পড়ল। সকাল 10টায় রমণীমোহনের লাল সেভরোলে এসে ঢুকলো ভারতমাতা স্টুডিওতে। তার থেকে আলমগীরের বেশে নামলেন তারিণী বাণিজ্যে। কার বাপের সাধ্যি ধরে যে অ্যাক্টর চেঞ্জ হয়ে গেছে। সেই একই দৃশ্য তোলা হবে। সব তৈরি, সবাই তৈরি। স্টার্ট সাউন্ড। ভুলে চেঁচিয়ে উঠলেন পরিচালক। লাইটস, ক্যামেরা, অ্যাকশন। ভারত মাতা স্টুডিও প্রোডাকশন, আলমগীর, সিন 5/5, টেক 1। আলমগীর তার বাবার সামনে এসে অত্যন্ত সাবলীলভাবে তার কথা বলে গেলেন। আমি তো আগেই বলেছি, আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। অ্যান্ড গট ইট। হ্যাঁ, বেশ ভালো হয়েছে, দারুণ হয়েছে, হই হই করে হলো তো। হ্যাঁ, এই পরেরটা রেডি কর। শটের শেষে হাততালিতে স্টুডিও গমগম করে উঠল। সারাদিনের 13টি শটের একটি তো রমণী তারিণী ঠেকলেন না। ছবি শেষ হতে লাগলো 5 মাস। তোরা তখন জন্মাসনি, তাই তোদের খবরটা দিতে হচ্ছে যে আলমগীর হয়েছিল সুপারহিট, আর রমণীমোহন বছরের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে 3টে সংস্থা থেকে পুরস্কার পেয়েছিলেন। অবশ্যই তার কেরিয়ারের শুরু এবং শেষ এই একটি ছবিতে। কারণ তার গুরু তাকে ফিল্মে অভিনয় করতে বারণ করায় সে প্লাস্টিকের ব্যবসায় চলে যায়। আর আমি হয়তো নিজের নামে ছবিতে একটা চান্স নিতে পারতুম, তখনই উদয়পুরে একটা ভালো চাকরি জুটে গেল। আমার কাছে তখন থেকেই নতুন দেশ দেখার চেয়ে বড় আর কিছু নেই। তাই আর দ্বিধা না করে পাড়ি দিলুম রাজস্থানে। অবশ্যই সেটা আরেক গল্প। তাহলে সেটাও হোক। তা কি করে হবে? আগে যেটা বলছি সেটা শেষ হোক। আমরা তো অবাক, এই গল্পে আর কি থাকতে পারে? আরে আমি যে দ্বৈত ভূমিকা বা ডবল পার্ট করেছিলাম,
সেইটাই তো তোদের বলা হয়নি। তার ঠোঁটের কোণে মুচকি হাসি। খুড়ো কিরকম কিরকম? আমার বন্ধু ব্রতিনকে দিয়ে রমণীমোহনকে আমি বলালুম যে নতুন কাজে নামার আগে একবার ভাগ্য গণনা করিয়ে নাও। তখন ব্রতিনী তো জ্যোতিষার্ণবকে নিয়ে যায় রমণীমোহনের কাছে। কে সেই জ্যোতিষার্ণব? স্বয়ং তারিণী চরণ বাড়িচ্ছে। নিজের হাতে তৈরি মেকআপ, নিজের হাতে লেখা সংলাপ, বাজি মাত না হয়ে যায় কোথায়? সানডে সাসপেন্সে আজ শুনলেন নরিস সাহেবের বাংলো এবং টলিউডে তারিণী খুড়ো। রচনা সত্যজিৎ রায়। গল্প পাঠে তারিণী খুড়ো ও অন্যান্য কিছু ভূমিকায় শ্রীপরাণ বন্দ্যোপাধ্যায়। অন্যান্য চরিত্রে মীর, দীপ, সোমক, জগন্নাথ বসু, অগ্নি এবং আরও অনেকে। গল্পের সূত্রধার অগ্নি। শব্দগ্রহণ রিচার্ড এবং অগ্নি। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস সৌম্য এবং শুভ ও সত্যজিৎ সেন। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। প্রচার পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী, রিচার্ড এবং অগ্নি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা ইন্দ্রাণী। সানডে সাসপেন্স ক্লাসিক্সে শেষ হল নরিস সাহেবের বাংলো ও টলিউডে তারিণী খুড়ো। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন শুধুমাত্র আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে।